হ্যালো মাই ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মৌসুমি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাত নিঝুম। আজ শোনাবো তারাপীঠের একটি পরিবারের সাথে হয়ে যাওয়া একটি ভৌতিক ঘটনা। তো চলো দেরি না করে ঘটনাটা শুরু করি। 2020 সালের কোনো একটি মঙ্গলবার সকালে হাওড়ার জেলার শালকিয়া থেকে একটি পরিবার তারা হাওড়া স্টেশন থেকে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিল। যার কাছ থেকে ঘটনাটি শোনা সেই ভাইটির বাবা, মা, দাদা, বৌদি আর সেই ভাইটি, মোট 5 জন গিয়েছিল তারাপীঠে। হাওড়া স্টেশন থেকে সকালে ট্রেনে চড়ে তারা সবাই বেরিয়ে পড়ল তারা মায়ের পুজোর উদ্দেশ্যে। প্রায় 4.5 ঘন্টার রাস্তা অতিক্রম করে তারা অবশেষে রামপুরহাট স্টেশনে পৌঁছল। তোমরা যারা তারা মায়ের দর্শন করতে রামপুরহাট স্টেশন হয়ে গেছো তারা দেখে থাকবে যে স্টেশনের বাইরে বড় বড় অটো বা টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। সেইখান থেকে একটা টোটোর ড্রাইভারের সাথে দাম দর ঠিক করে তারা উঠে পড়ল টোটোতে। আগে থেকে তাদের হোটেল বুক করা ছিল না, তাই টোটোর ভাড়া মিটিয়ে 2 ভাই হোটেলের সন্ধানে গেল। বাকি 3 জন তাদের অনুসরণ করে পিছন পিছন চলতে থাকলো। ওরা ভেবেছিল মায়ের মন্দিরে কাছেই কোনো ভালো হোটেল পেয়ে যাবে, কিন্তু ভালো হোটেল তো দূরের কথা, কোনো হোটেল রুমই তারা ফাঁকা পেল না। তারা খুবই চিন্তায় পড়ল। ওদের বাবা বলল, দেখ আগে কিছু খেয়ে নি, তারপর দেখা যাবে। তারাপীঠে এত হোটেল, আমরা কি 2টো রুম পাবো না? ওরা সবাই একটা খাবারের দোকানে ঢোকে। ওরা খাবার খেতে খেতে এই হোটেল নিয়েই আলোচনা করতে থাকে। ওদের পাশের টেবিলে বসে একটা লোক শুনতে পায় ওদের কথাবার্তা। লোকটি উঠে এসে তাদের সামনে দাঁড়ায়। ওরা ভুরু কুঁচকে ওনার দিকে তাকায়। লোকটাকে দেখে মনে হচ্ছে লোকটা দিনের বেলা নেশা করে আছে। লোকটা ওনাদের বলল, আপনারা হোটেল বুক করে আসেন নাই? ছোট ভাইটি বলে, বুক করে আসলে কি আর হোটেল খুঁজে মরি? লোকটা বলল, আজ মঙ্গলবার, আবার অমাবস্যার দিন, এমন দিনে হোটেল রুম পাওয়া দুষ্কর। দেখছেন না, বাইরে কোনো হোটেলের দালালরাও নেই, শুধু মায়ের দর্শন ও পূজা করিয়ে দেওয়ার জন্য পান্ডারা ঘুরছে। লোকটি বলল, একটা হোটেল আছে, তবে হোটেলটার ভাড়াটা একটু বেশি। আপনাদের যদি অসুবিধা না থাকে তাহলে আমি সেই হোটেলটায় নিয়ে যেতে পারি, তবে আমায় 200 টাকা দিতে হবে। ওনারা ভাবল, এত কষ্টের পর একটা হোটেল পাওয়া যাচ্ছে, অন্তত পরিষ্কার জামাকাপড় পরে তারা মায়ের দর্শন করতে পারবো। সেই কথা ভেবে ওনার পেছন পেছন গেল। মেইন রোডে উঠে লোকটি একটি অটোতে উঠে বসে। ওনাদেরও উঠে বসতে বলে। 2 থেকে 3 মিনিটের মধ্যে একটা বড় হোটেলের সামনে অটো দাঁড়ালো। একটা রুমে সেই ছোট ভাইটি আর তার মা বাবা, আর তার পাশের রুমে তার দাদা বৌদি চলে গেল। তারা সবাই খুব ক্লান্ত, সেই সকালে বেরিয়েছে তারা, তাই তারা একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে পরিষ্কার জামাকাপড় পরে পুজো দিতে বেরিয়ে পড়ল। মন্দির চত্বরে প্রচণ্ড ভিড় ছিল সেই দিন। প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে শেষমেশ মা তারা দর্শন পেল। তারপর ওরা সবাই মিলে মন্দিরের আশেপাশে একটু ঘোরাঘুরি করে তারাপীঠ মহাশ্মশান দেখার জন্য গেল। তারপর কিছু ছোটোখাটো কেনাকাটা করে বিকেলের স্ন্যাক্স খেয়ে ওরা হোটেলে ফিরে গেল। রাতের খাবার ওই হোটেল থেকেই অর্ডার করে খেয়ে নিয়ে তারা তাড়াতাড়ি শুয়ে পড়ল, কারণ সকালেই আবার বাড়ি ফেরার পালা। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। রাত প্রায় 12:30। সেই ভাইটির দাদা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে যে তার গলা কে যেন চেপে ধরেছে আর তার দম বন্ধ হয়ে আসছে। এরকম একটা স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। রুমে একটা নাইট বাল্ব জ্বলছিল। সেই আলোতে সে দেখল তার ওয়াইফ ঘুমের মধ্যে কেমন যেন ছটফট করছে। সে বিছানা থেকে উঠে আগে লাইট অন করে, তারপর তার ওয়াইফকে ডেকে বলে, তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন? সে প্রচণ্ডভাবে ভয় পেয়ে বলল, আমায় কে যেন গলা টিপে ধরেছে আর আমার দম বন্ধ হয়ে আসছিল। এই কথা শুনে ছেলেটিও চিন্তায় পড়ে। একই সাথে একই স্বপ্ন দুজন কিভাবে দেখতে পারে? ছেলেটি নিজে জল খেয়ে তার ওয়াইফকেও জল খাওয়ালো, তারপর আবার শুয়ে পড়ল। একটু পরে ছেলেটি ঘুমিয়ে গেল, কিন্তু ওর ওয়াইফের ঘুম এলো না। সে ঘুমোতে চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ঘুমোতে পারছে না। তার বারবার মনে হচ্ছে তারা হাজব্যান্ড ওয়াইফ ছাড়াও
ওই রুমে আরও কেউ একজন আছে। আবার সে মনে করল তার চোখের ভুলও হতে পারে, তাই সে তার হাজবেন্ডকে ডেকে তার ঘুম আর নষ্ট না করে নিজে একটু ঘুমাবার চেষ্টা করল। চোখ দুটো তার লেগেই আসছিল। হঠাৎ তার মনে হলো তার বেডের সামনে, একদম সামনে কে একটা দাঁড়িয়ে আছে। সে তখনই তার ফোনের লাইটটা অন করে সেই আলোতে দেখল একটা বিশ্রী ভয়ঙ্কর কদাকার একটা চেহারা, চোখ দুটো লাল আর দাঁতগুলো বেরিয়ে আছে। এই দেখে সে চিৎকার করে ওঠে। তার হাজবেন্ড জেগে যায়। সে দেখে তার ওয়াইফ বিছানায় বসে থরথর করে কাঁপছে। সে তাড়াতাড়ি আগে ঘরের সব লাইট অন করে। সে তার ওয়াইফের কপালে হাত দিয়ে দেখে তার শরীর একদম জ্বরে পুড়ে যাচ্ছে। সে বুঝতেই পারে না হঠাৎ করে তার ওয়াইফের এত জ্বর আসার কারণটা কি। তার ওয়াইফ তাকে জানায় এই ঘরে আমরা ছাড়া আরও একজন কেউ আছে এবং সে যে তাকে দেখেছে সেই কথাও জানায়। এই কথা শুনে সে বেডের চারপাশটা দেখে, ওয়াশরুমটা চেক করে, তারপরে ব্যালকনি চেক করে, কিন্তু কাউকে দেখতে পায় না। সে তার ওয়াইফকে বলে, তুমি মনে হয় ভুল দেখেছো। তার ওয়াইফ তখন বলে, সেই ভয়ঙ্কর চেহারা আমি খুব কাছ থেকে দেখেছি। রাত তখন 1:30। ওরা পাশের রুমে বাবা মা আর ভাইকে কল করে ওদের রুমে ডেকে নেবে ভাবল, তাই ফোনটা হাতে নিল। কিন্তু কারো ফোনে নেটওয়ার্ক ছিল না, তাই ওরা রুমের লাইট জ্বালিয়ে দুজন দুজনকে ধরে বসে রইল। খানিকক্ষণ বাদে হঠাৎ সেই রুমের লাইটগুলো ব্লিঙ্ক করতে শুরু করলো। সেই রুমের 4টি লাইট, একটা অন হচ্ছে আর একটা অফ হচ্ছে, এইভাবে হতেই লাগলো। এইবার ওরা প্রচণ্ড ভয় পেয়ে ওই রুম থেকে বেরিয়ে পাশের রুমের দরজায় জোরে জোরে আওয়াজ করতে লাগলো, মা দরজা খোলো, বাবা দরজা খোলো। ওনারা তাড়াতাড়ি দরজা খুলে দেখে ওনাদের বড় ছেলে আর ছেলের বউ মানসী থরথর করে কাঁপছে। ওরা দুইজন তাড়াতাড়ি ওই রুমে ঢোকে আর তাদের সাথে হয়ে যাওয়া ঘটনাগুলো বলে। তারপর বলে, ওই রুমটা হন্টেড আছে, আমরা ওই রুমে যাব না। সেই ছোট ভাইটি যথেষ্ট সাহসী। সে তার বাবাকে নিয়ে ওদের রুমে চলে যায় আর ওরা মায়ের সাথে ওই রুমে শুয়ে পড়ে। ছোট ভাই আর তাদের বাবা ওই রুমটা একবার ভালোভাবে চেক করে নিয়ে ঘুমিয়ে পড়ে। মা তার বৌমার মাথায় হাত বুলিয়ে দেয়। তারা 3 জন ঘুমিয়ে পড়ে। প্রায় আধ ঘন্টা কি 40 মিনিট হবে। ওরা একটু গভীর ঘুমে আচ্ছন্ন। এমন সময় হঠাৎ ছেলেটির ওয়াইফ তার শরীরে একটি ঝাঁকুনি ফিল করে। তার ঘুমটা একটু হালকা হয়ে যায়। তারপর দেখে তার পা দুটো কি যেন মেঝের দিকে টেনে নামিয়ে দিচ্ছে। সে চিৎকার করতে যাচ্ছে, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। শেষমেশ সে তার হাজবেন্ডের হাত ধরে টানে। তার হাজবেন্ড জেগে যায়, কিন্তু বিছানা হাতড়ে সে তার ওয়াইফকে পায় না। ভয় পেয়ে সে তার মাকে ডাকে। তারপর রুমের আলো জ্বালানো হলে তারা দুজন মিলে যা দেখে সেই দৃশ্য দেখে তারা ভয়ে আতঙ্কে কিছুক্ষণ নির্বাক হয়ে থাকে। ওনারা দুজন দেখে যে মানসী মানে ওনার বড় ছেলের বউ মেঝেতে পা দুটি মেলে চুল ছেড়ে বসে কি যেন বিড়বিড় করছে আর দুলছে। উনি প্রচণ্ডভাবে ভয় পেয়ে দরজা খুলে বেরিয়ে ওনার ছোট ছেলে আর হাজবেন্ডকে ডাকার জন্য ওদের রুমের দরজায় জোরে জোরে আওয়াজ করতে লাগলো। ওরা বেরিয়ে এলো এবং সাথে সাথে পাশের রুমের 2টি ছেলে বেরিয়ে এলো। ওরা বাইরে এসে শুনতে পেল উনি তার হাজবেন্ডকে বলছেন, বৌমা কেমন একটা যেন করছে, ওই ঘরে তাড়াতাড়ি চলো। ওরা দুজন বলল, আমরা কি আপনাদের কিছু হেল্প করতে পারি? ছোট ভাইটি বলল, হ্যাঁ আসুন প্লিজ। ওরা সবাই মিলে ওই রুমে যায়। গিয়ে ওরা আটকে ওঠে। ওরা দেখে যে ওনার ছেলের বউ মেঝে থেকে অন্তত 3 ফুট উপরে যেন হাওয়ায় ভাসছে, আর তার চুলগুলো পুরো খোলা হাওয়ায় উড়ছে, তার পুরো মুখ ঢাকা চুল দিয়ে। তার পাশে মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে তার বড় ছেলে। ওর মা ওইভাবে ছেলেকে দেখে জল ছিটিয়ে ছেলের জ্ঞান ফেরায়, আর বাকি 4 জন মানসীর পা ধরে টেনে নিচে নামিয়ে আনে। ওরা কেউ নিজের চোখে যেন বিশ্বাস করতেই পারে না একটা মেয়ের এতটা শক্তি কি করে হতে পারে। তাকে 4-5 জন মিলে অনেক কষ্ট করে নিচে নামিয়ে এনে চেপে ধরে রাখে। মানসীর চোখ তখন রক্তবর্ণ, যেন চোখ দিয়ে তখনই রক্ত বেরিয়ে আসবে। সে জোরে জোরে কোনো এক আদিবাসীদের আঞ্চলিক ভাষায় কি যেন বলতে থাকে। এরপর কিছুক্ষণ পর মানসী জ্ঞান হারায়। ওরা সবাই চিন্তায় অস্থির হয়ে পড়ে।
তারা বুঝতে পারে এই হোটেল রুমগুলো হন্টেড। ভোর প্রায় হয়েই এসেছে। পাশের রুমের ছেলে দুটো হোটেল ম্যানেজারকে ডেকে নিয়ে আসে ওই হন্টেড রুমে। সবাই রেগে অস্থির। তারা বলে, এই হোটেল হন্টেড, আপনি সব জেনেও কেন আমাদের কিছু বলেননি? আপনাকে পুলিশে দেওয়া হবে, আর এই হোটেলও বন্ধ করার ব্যবস্থা নেব। ম্যানেজার তখন তাদের শান্ত হতে বলেন আর বলেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই হোটেল হন্টেড নয়। এই হোটেল পুরো বাস্তু মেনে করা হয়েছে। এই হোটেল রুম যদি হন্টেড হতো তাহলে ওই একই রুমে সবাই থাকতে শুধু আপনাদের বৌমার সাথে এমনটা হবে কেন? উনি বলেন, এটা নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার হবে। আমার কাছে এক নামকরা তান্ত্রিকের ফোন নাম্বার আছে, চাইলে আপনারা নিতে পারেন। ওরা আর 7-5 না ভেবে বলল, হ্যাঁ দিন নাম্বারটা। দিনের আলো ফুটতেই তান্ত্রিককে ফোন করে সব ঘটনা বলা হলো। তান্ত্রিক বলেন যে, আমি কোথাও যাই না, আপনার বৌমাকে নিয়ে আপনারা তারাপীঠ মহাশ্মশানে চলে আসুন। ওরা বলল তার এখন উঠে দাঁড়াবার ক্ষমতা নেই। এই বলে অনেক অনুরোধ করা হলো। তান্ত্রিক শেষে রাজি হলেন ওই হোটেলে আসতে, তবে উনি একটা মোটা টাকা চার্জ করলেন। ওনারা তাতেই রাজি হয়ে গেলেন। তান্ত্রিক এলেন বেলা 10টা নাগাদ তার সব তন্ত্রমন্ত্রের সামগ্রী নিয়ে। তান্ত্রিক মানুষের ওই রুমের কাছে আসতেই সে যেন বিছানা থেকে সোজা হয়ে বসল। তান্ত্রিক ওই রুমে ঢোকা মাত্রই সে হুঙ্কার দিয়ে বলতে লাগলো, তুই এক্ষুনি চলে যা এখান থেকে, বেরিয়ে যা। তান্ত্রিক কোনো কথা না বলে দুটো রুম ভালো করে দেখতে লাগলো। দুটো রুমের কোনো দোষ পেলেন না তিনি সোজা মানসীর সামনে এসে দাঁড়ালেন। মানসীর শাশুড়ির দিকে তাকিয়ে বললেন, এই হোটেলে কোনো দোষ নেই মা, যত কিছু দোষ আছে তোর এই বৌমার শরীরে। তোর বৌমার শরীরে প্রেত বাসা করেছে। এই কথা বলেই সে মানসীর কপালে একটা লাল টিকা পরায়। টিকাটা তার কপালে দেওয়ার সাথে সাথেই সে চিৎকার করতে থাকে। তার চোখ মুখ যেন অন্য এক আকার নেয়, গালের চামড়া যেন ফেটে রক্ত বেরিয়ে পড়বে, এমন এক বিভৎস রূপ নেয়। তান্ত্রিক তার মন্ত্র উচ্চারণ করতে করতে মানসীর চারদিকে ভস্ম ছড়িয়ে দেয় আর বলে, বল কেন তুই এই শরীরে প্রবেশ করেছিস? মানসীর শরীরে যে প্রেত ছিল সে বলল, কাল দুপুরে আমার মরা শরীরটা লইয়া আসে পাড়ার কিছু ছোকরারা। আমার পোলারে অনেকদিন ধইরা খুঁজা পাই না। ওর শোকে আমি মরলাম, কিন্তু মইরাও শান্তি পাইলাম না। পোলার হাতে জল তো পাই নাই। তারপর একটু চুপ, তারপর বলে, আমার একটু গুড়াক্ষুর শখ আছে। আমি তো ওই শ্মশানে সাতালে বৈশা সন্ধ্যাকালে গুড়াক্ষু দিয়া দাঁত মাজতেছিলাম। তারপর আবার একটু জোরে চিৎকার দিয়ে বলে ওঠে, ওই মেয়ে মানুষ আমারে পাড়াইয়ে চলে যায় আর আমার হাতের থেকে গুড়াক্ষুর ডিবে পড়ে যায়। আমি তখনও চুপ ছিলাম, কিন্তু ওই মেয়ে মানুষ ওই ডিবেটারে লাথি মারতে মারতে অনেক দূর লইয়ে যায়। আমি ওই ডিবের পেছন পেছন যাই। তারপর ওই মেয়ে মানুষ পা দিয়ে ডিব্বেটারে ফাটিয়ে দেয়। তারপর ওই ডিব্বেতে থুতু ফেলে। তাই আমার সব রোষ ওর উপর পড়ে আর আমি ওর ক্ষতি করবার লাগি ওর শরীরে ঢুকি। তান্ত্রিক বলে, এইবার বল তুই কি করলে ওর শরীর ছাড়বি? সে প্রেতাত্মা বলে, আমার ক্ষতি করেছে ও, আমিও ওর ক্ষতি করেছি। ও আমার স্বাদের জিনিস নষ্ট করেছে, আমি ওর স্বাদের ফসল নষ্ট করেছি। তান্ত্রিক বলে, স্বাদের ফসল মানে? সে আর কোনো উত্তর দেয় না। প্রেত মানুষের শরীর ত্যাগ করলে মানুষই সেন্সলেস হয়ে যায়। প্রায় 20-25 মিনিট বাদে ওর সেন্স ফেরে। মানুষের হঠাৎ পেটে প্রচণ্ড পেন শুরু হয়। তার আর উঠে দাঁড়াবার ক্ষমতা থাকে না। হঠাৎ করে তার ব্লিডিং শুরু হয়। কেউ কিছু বুঝতে পারে না। তান্ত্রিক তখন বলে, ওই আদিবাসী প্রেত স্বাদের ফসল মানে এটাই বোঝাতে চেয়েছিল। মানুষই প্রেগনেন্ট ছিল, এই কথা একমাত্র সে নিজেই জানত, এবং তারাপীঠ থেকে ফিরে সে সবাইকে সারপ্রাইজ দেবে বলে কাউকে কিছু বলেনি। মানুষের শাশুড়ি কপালে হাত দিয়ে বলল, যদি জানতাম তাহলে তোকে শ্মশানে কখনো যেতে দিতাম না। তারপর মানুষীকে নিয়ে ওরা রামপুরহাট মেডিকেল কলেজের এমার্জেন্সিতে নিয়ে যায়। সেইখানেই তার ট্রিটমেন্ট হয়। মানুষীর পেটের সন্তানটি নষ্ট হয়ে যায়।
হসপিটালের বেডে শুয়ে মানসীর চোখ দিয়ে জল বেরিয়ে আসে। সে দুহাত জোর করে তারা মায়ের উদ্দেশ্যে বলে, মা, আমি তো না জেনে অমন কাজ করেছি, কিন্তু তুমি তো সব জানতে, তবে তুমি আমায় এত বড় ক্ষতির থেকে বাঁচালে না কেন? মানসীর বাড়ির লোক তাকে সান্ত্বনা দিয়ে বাড়ি নিয়ে আসে। এইভাবে কেটে যায় অনেক দিন। এখন 2024। মানসীর একটি 2 বছরের মেয়ে সন্তান আছে। সে মনে করে এই সন্তানটি মা তারার আশীর্বাদের ফলস্বরূপ। তবে 2020-তে তারাপীঠের ওই হোটেলে তার সাথে ঘটে যাওয়া ঘটনা তার মনে পড়লে আজও তার বুক কেঁপে ওঠে। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনাটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও। আর এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ। এখানে সত্যি ভৌতিক ঘটনা শোনানো হয়।